নমস্কার। দ্য বেঙ্গল টুডেতে আপনাদের সবাইকে স্বাগত। ঠিক এই মুহূর্তে আমরা যার মুখোমুখি হয়েছে তিনি এক সময়কার খুব পরিচিত নাম। সাংবাদিক মহলে তাকে সবাই চেনেন। মানুষ ঘোষ স্টেটসম্যান এবং দৈনিক স্টেটসম্যান পত্রিকার সাথে প্রায় 50 বছর যুক্ত ছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে, দৈনিক স্টেটসম্যানকে আমরা জানি 2011-য় এ রাজ্যে যে পরিবর্তন সূচিত হয়েছিল তাতে একটা বড় ভূমিকা নিয়েছিল দৈনিক স্টেটসম্যান। কিন্তু তারপর কি হলো? ক্ষমতায় আসবার পরেই তদানীন্তন প্রশাসনের যিনি মাথা, সেই মমতা বন্দ্যোপাধ্যায় দৈনিক স্টেটসম্যানের সম্পাদক মানস ঘোষের সঙ্গে কি করেছিলেন, আমরা একের পর এক সেই সমস্ত বিশিষ্টজন যারা একেবারে ব্যক্তিগতভাবে জানাচ্ছেন তাদের উপরে কি নিপীড়ন নেমে এসেছিল। আজ আমাদের সঙ্গে মানুষ ঘোষ রয়েছে। মানুষদা, আপনাকে বেঙ্গল টুডেতে স্বাগত। আর আমি আপনার কাছে জানতে চাইবো মানুষদা, তা আমরা তো সবাই জানি যে দৈনিক স্টেটসম্যান একটা ভূমিকা নিয়েছিল সেই 2011-র পরিবর্তনে। তারপরে কি হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার উপরে, মানে আপনার সঙ্গে যেটা হয়েছিল, কিভাবে সেই ক্ষেত্রটা তৈরি হলো? দেখো, প্রথমে আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলে দেবো মুখবন্ধে, অনুপম, যে এই মহিলা কিভাবে একটা এত সুন্দর সুযোগ কেউ পায়নি, সেটাকে হেলায় হারালেন। হ্যাঁ, একটার পর একটা ভুল করেই চললেন। এবং আমার বলতে তো কোনো দ্বিধা নেই আজকে, যে আমি এগুলো আজ পর্যন্ত কাউকে বলিও নি, এখন বলার সুযোগ এসছে, বলছি যে তিনি যেসব ভুল করছিলেন, আমি আমার দীর্ঘ 50 বছর স্টেটসম্যানের যে কাজ করেছি তার নিরিখে আমাদের শেখানোই হয়েছিল যে যখন ভুল করছে সেটাকে একেবারে অকপটে সামনে তুলে ধরবে পাঠকের কাছে। সেটাই আমি করেছিলাম, আমার সেই জন্যই সেটা আমার দোষ হয়েছিল। এবং তুমি যেটা বললে যে আমাদের আমাদের আমার বিশেষ করে আমার এবং আমার কাগজের যে ভূমিকা ছিল, শুধু আমার না, আমার যে পুরো স্টাফ ছিল, সুকুমার মিত্র ছিল, আশিস ঘোষ ছিল, আরো সব যারা ছিলেন, তারা এত সুন্দরভাবে কাজ করেছিলেন যে যখন মমতাকে she was not even touched with a barge pole, তার এতই মানে এক কথায় মানে একটু ভালগার শোনায়, রাজনীতির ক্ষেত্রে তিনি একটা ম্লেচ্ছ ছিলেন। মানে অনেকেই তার এবং আমাকে তো আমাদের ক্রেডিটার আমাকে বলেছিলেন যে শি ইজ দ্য বাস্তি ওম্যান। বস্তি মহিলাকে তুমি এত তুলছো কেন? আমি তখন বলেছিলাম, না, তিনি এখন জনগণের প্রতিনিধি বলতে যা বোঝায় তিনি তাই হতে চান এবং সেটা তিনি হয়ে দেখাবেন। তো যাই হোক, যখন তাকে কেউ পুষতো না, কেউ যখন তাকে একেবারে রান ডাউন, পুরো মিডিয়া তাকে রান ডাউন করছে, তখন আমি একা এবং দৈনিক স্টেটসম্যানের আমাদের পুরো স্টাফ তার পাশে দাঁড়িয়েছিলাম এবং তাকে আমরা সব নানান লেখার মাধ্যমে একটা মত পরিবর্তনের একটা ক্ষেত্র তৈরি করেছিলাম এবং সেটা বদলও করেছিলাম। ওই যে পরিবর্তনে যে হওয়ার যেটা পরিবর্তন তখন যে হোর্ডিং করেছিল, তাতে আমার ছবি ছিল না, কিন্তু তাতে আমাদের একটা ছোট্ট একটা ভূমিকা ছিল। এবং তারপর কি হলো, তারপর দেখলাম যখন হয়ে গেছে, উনি ক্ষমতায় এলেন, তখন থেকে একটু বেসুরো গাইতে আরম্ভ করলেন। আমি আমার স্টেটসম্যানের ট্রেনিং অনুসারে তার যেসব ভুলভ্রান্তি হচ্ছে সেটাকে আমি তুলে ধরতাম। প্রথমটা শুরু হলো তোমার, একদিন তোমার যদি মনে থাকে, নীতিশ সেনগুপ্ত বলে একজন আইএস অফিসার ছিলেন, তিনি কাঁথি থেকে পার্লামেন্টে এমপিও হয়েছিলেন প্রথম ইলেকশনে। 2011-র পর কবে ওই ইলেকশন হলো যেন, যাই হোক, তিনি কাঁথি থেকে হয়েছিলেন। তার সাথে তারপর তার টার্মটা শেষ হয়ে গেল, উনি আর দাঁড়াননি, কেন উনি এই রাজনীতি উনি দেখলেন যে তৃণমূলের ভেতরে অন্দরমহলের যেসব কাণ্ড কারখানা হচ্ছে সেটার সাথে তিনি মানিয়ে নিতে পারবেন না। তার সাথে মমতার একদিন এয়ারপোর্টে দেখা হলো, দিল্লি এয়ারপোর্টে। তিনি একটা কি শুনেছিলেন, মমতা বলছে যে সিপিএম যেভাবে 34 বছর ক্ষমতায় ছিল আমিও সেইভাবে থাকবো। উনি মমতাকে বলেন, মমতা এসব কি বলছো তুমি? হ্যাঁ, তো হ্যাঁ, আপনি এইসব কথা বলছেন, পাবলিকলি এইসব কথা বলছেন, হ্যাঁ, সিপিএম যদি থাকতে পারে আমি থাকতে পারি না কেন?
তো সেটা শুনে উনি তারপর প্রমাদ বললেন, আমাকে সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থেকে ফোন করে বললেন, মানুষবাবু আপনি বাড়ি অফিসে আছেন না বাড়িতে আছেন? আমি বললাম, আমি তো ওই সময় অফিসে যাবো, আপনি কি কোথায়? বলে, আমি কলকাতায় আসছি, এসে আপনার সাথে আমি দেখা করতে চাই। আজকে একটা ঘটনা ঘটে গেছে। উনি আসলেন, অফিসে এলেন, এসে আমাকে বললেন যে মমতা এই বলেছে, এবং উনি ওটা শুনে হতবাক। বলছে, তোমাকে মুখ্যমন্ত্রী তোমাকে নির্বাচনে জেতানো হয়েছে সিপিএম এর রাস্তা ধরার জন্য নয়, পরিবর্তন আনার জন্য। তো একটা সুন্দর একটা গভর্নেন্স দেবে, সেইটা আশা করি লোকেরা তোমাকে জিতিয়েছে নির্বাচনে, আনবিকামিং অফ ইউ। তো বলে, আপনি এইসব কথা বলবেন না, আপনার কাছে জ্ঞান শুনতে আসিনি। একদম সবাইকে এরকম বলেন। যেটা করে। তো তখন উনি আমাকে এটা বললেন, আমি পরের দিন কাগজে এটা লিখলাম, নীতিশ বাবুকে কোট করে লিখলাম। ও, তার পরের দিন সকালবেলা মমতা ভোরবেলা আমাকে ফোন, তার আগে তো মানুষদা করে আমাকে ফোন করতো, হুম, প্রায় না, মাঝে মাঝে সাঝে। সেদিনকে আমাকে ফোন করে বলছে, বন্ধু কি লিখেছো আজকে, কি লিখেছো? আগে আপনি আপনি করে কথা বলতে, কি লিখেছো আজকে? এর আদালতে দেখা হবে বন্ধু, আদালতে দেখা হবে। হ্যালো, কে বলছেন? আমি প্রথমে বুঝতে পারিনি কি বলছে, কারণ মমতা এই ধরনের কথা এইভাবে আমার সাথে কথা বলে না। তো বন্ধু আদালতে দেখা হবে। হুম। আমি কিন্তু ছেড়ে কথা বলি না, আমার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, নামটা মনে রাখে জানো। হ্যাঁ, আপনি কি বলছেন এসব? হ্যাঁ। বলে, হ্যাঁ, বলে আমি টেলিফোনটা রেখে দিল মমতা। তো যাই হোক, তো এটা হলো একটা এপিসোড। উনি অবশ্য এতেও যাননি, কি বলে, কোর্টেও যাননি, কারণ উনি জানেন যে যদি কোর্টে যান তাহলে পরে আমি নীতিশকে ডাকবো, নীতিশ বাবু আসবেন, এসে কোর্টে তার ডিপোজিশন দেবেন। তো উনিও ওদিকে যাননি। কিন্তু যেটা হলো সেটা মমতা সম্বন্ধে ওই শুরু হলো, আর ইমেজ স্টার্টেড ক্র্যাকিং আপ। যে ভাবমূর্তিটা ছিল, যে ছবিটা ছিল মানুষের মনে, সেটা আস্তে আস্তে কালিমা লিপ্তে হতে শুরু করলো। এবং তারপরে আরেকটা যেটা কাণ্ড হলো, প্রণববাবু কবে প্রেসিডেন্ট হলেন? উনি প্রেসিডেন্ট হলেন বোধহয় 14, হ্যাঁ উনি ক্ষমতা আসবার পরেই 14 চোদ্দ। ইয়েতে। যাই হোক, প্রণববাবু কলকাতায় প্রথমবার এসছেন। তো আমাকে গভর্নর তখন ছিলেন এন.কে নারায়ণন। তিনি আমাকে উনি একটা রাত্রে খাবার একটা আয়োজন করছিলেন রাজভবনে। তো আমাকে ডেকে পাঠালেন, বলে, মানুষ ইউ মাস্ট কাম। তো আমি গিয়েছিলাম। সেখানে দেখি সব তৃণমূলের নেতারা আছে, মমতাও আছে। প্রণববাবু এক কোণে বসে আছেন, আমাকে দেখে বললেন, এই যে মানুষবাবু এদিকে আসুন আসুন। গেলাম, গিয়ে দেখি মমতা হঠাৎ কোথা থেকে একেবারে হনন করে এলো, এসে বলল, এই লোকটা এখানে কেন বসে আছে? তাহলে আপনার সামনে আপনাকে আমার প্রণববাবুর সামনে, এই লোকটা এখানে বসে আছে কেন? একে বার করে দিন, আমি যেখানে যাবো সেখানে এ থাকবে না। তো আমি তো শুনে আমি হতবাক, আমি বলি, কি? তো আমি তখন জাস্ট সাইলেন্টলি আমি আস্তে আস্তে দাঁড়িয়ে উঠলাম, উঠে আমি, গভর্নরও শুনেছেন, উনিও বুঝতে পেরেছেন কি হয়েছে। তো আমি গভর্নরকে গিয়ে বললাম যে, স্যার, আই এম ওয়াকিং আউট ইন প্রোটেস্ট, আই কান্ট টেক দিস ইজ টু মাচ ফর মি। She does not like me. But she used to like you very much. She used to quote your name every, now and then. What is the matter? What has gone wrong? Well, I don't know. But because I think I am writing the truth, আমি সত্যি কথাটা লিখছি, সেটা বোধহয় ওনার পছন্দ না। আমি ওয়াক আউট করছি। তিনি বললেন, হাত ধরে বললেন যে, মানুষ, ডোন্ট ডু দ্যাট, দ্য প্রেসিডেন্ট ইজ হিয়ার, আই ডোন্ট ওয়ান্ট দ্য ডিনার টু গো, এনিথিং, এনি বিটার ইনসিডেন্ট টু টেক প্লেস ডিউরিং দ্য ডিনার, আপনি থাকুন। তো আমি গিয়ে একেবারে কোনায় গিয়ে বসে ডিনার খেয়ে আমি চলে গেলাম। তারপর আমি এটা এসে লিখলাম কাগজে যে মমতা আমার সাথে এমনি করেছেন। তো তারপরে তো যা হবার হলো, কাগজে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিল। কাগজে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিল, বললো যে এটা হচ্ছে আমাদের শত্রু কাগজ। তো একদিন আমি, আমাদের যে রাইটার্স যেতেন বিজ্ঞাপন সংগ্রহ সংগ্রহ করতে। করতে, তাকে বলে পাঠিয়েছে যে মানস ঘোষকে বলো চলে যেতে, নাহলে পরে স্টেশনও পাবে না, দৈনিক স্টেশনও বিজ্ঞাপন পাবে না, সরকারি বিজ্ঞাপন। তাহলে আমি বললাম, তাহলে কি বলে দাও। আমি জানি না তখন কে ছিল সেক্রেটারি আইএনপিআর এর। তাহলে বলে দাও, অত্রি ভট্টাচার্য না কে ছিল, যাই হোক, তাহলে বলে দাও যে
এ তো ঠিক সিপিএম এর সময় তুহিন বেরা বলে ছিল, সিপিএম এক মন্ত্রী ছিল আইন ইনফরমেশনের, মিনিস্টার অফ স্টেট ছিল বোধহয়। তো সেও এই একই কথা আমাকে বলেছিল, আপনি আমাদের বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে লেখেন, আপনাদের কোনো বিগত তো এটা তো সিপিএম রাজ চলছে। সেটাতে আরো রেগে গিয়ে বললো কোনোদিনই দেবো না, কোনোদিনই দেবো না। এবং তারপর আস্তে আস্তে আমার ম্যানেজমেন্টের উপর যে প্রভাব বিস্তার করলো। প্রভাব বিস্তার করলো, ওই যে একে মানুষ ঘুষকে কোনো মতে এখানে রাখা যাবে না, যদি রাখো তাহলে পরে ভাতে মারবে এরকম। না না না, এটা পরে, এটা পরে কি বলে, কোনোদিনই পাবে না তোমরা বিজ্ঞাপন, এবং যত শীঘ্র ওকে সম্ভব ওই কিন্তু। তারপরে আমি শুনলাম যে ও বলেছে মানুষ ঘোষের কি ভাবছে, ও নিজে বিরাট সাংবাদিক হয়ে গেছে, ওকে আমি ভাতে মারবো, পেটে মারবো। হ্যাঁ, তো তখন যখন শুনে আনলাম যে এ তো মানে বেশ, যে আমি আস্তে আস্তে নিজেই এখান থেকে সরে যাই, এবং আমি সরেও গেলাম। কেননা ম্যানেজমেন্টও আমাকে হ্যাড বিকাম কাইন্ড অফ বার্ডেন, একটা বোঝা হয়ে উঠছিলাম। ভাবলাম যে এখান থেকে সরে যাওয়াটাই শ্রেয়, এবং সেটাই করলাম। সো দিস ইজ লং এন্ড শর্ট অফ দ্য স্টোরি। মানে আপনি আমাকে বলুন যে এই যে পরিবর্তন, একটা মানুষকে দেখেছিলেন মাটি থেকে উঠছে, একটা আপনি সমস্ত আহ, প্রচলিত ইয়ের বাইরে গিয়ে বললেন যে এই মানুষটি মাটির গন্ধ আছে, সে করে না। তারপর সে আমূল পরিবর্তন, এটা কেন? মানে আপনার পর্যবেক্ষণ কি, এরকম পরিবর্তনটা কেন হলো? মানে উনি কি ভিতর ভিতরে এমনটাই ছিলেন? আমার মনে হয় তাই ছিলেন, কারণ অনেকে আমায় বলেছে যে ওনাকে তোমরা চেনো না, উনি নিজের রূপ এখন খুব এ করে চেপে রেখেছেন, ওর আসল রূপ হবে যখন উনি ক্ষমতায় যাবেন, তখন দেখবেন যে ওর আসল রূপটা কি। এবং সেটাই ঠিক হলো। এবং যে মানে কি ধরনের উনি সাংঘাতিক মহিলা, আহ, মানে শি ওয়ান্টস টু সব কিছু উনি কন্ট্রোল করতে চাইছেন, সব কিছু কন্ট্রোল। আমার বিরুদ্ধে আহ, আমি পরে যেটা শুনেছিলাম, আমি যেহেতু মমতার ক্রিটিসিজম করছি, তার আগে তো আমি সিপিএম কে তো একেবারে কেটে, একদম। একেবারে বুদ্ধবাবুকে, জ্যোতিবাবুকে, কাউকে আমি ছেড়ে কথা বলিনি। যে ধরনের লেখা লিখতাম তখন মমতা ফোন করে করে বলতো, মমতা খুব ভালো লেখা হয়েছে, এমনি লেখা চালিয়ে যান, চালিয়ে যান। তো আমি, উনি যখন ভুল করতে আরম্ভ করলেন, আম, তখন আমি সেগুলোকে পয়েন্ট আউট করতে আরম্ভ করলাম, এবং সেটা যে তার কাছে একেবারেই তার কাছে খুব একটা সুখকর অভিজ্ঞতা ছিল না, সেটা পরে বুঝতে পারলাম। সেটাই বুঝতে পারলাম যখন উনি বললেন বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেবো। এবং উনি ভেবেছিলেন যে আমার যখন চাকরি চলে যাবে, আমি গিয়ে, অনেকে যেমন সাংবাদিকরা করেছে, ওর পায়ে গিয়ে পড়ে গেছে, গিয়ে পা জড়িয়ে ধরে বলেছে আপনি আমার মা, আপনি আমার বাপ, আপনি আমার সব, আমাকে একটা চাকরি দিন। আমি ওটা করিনি, সেই জন্য আরো আমার উপর রাগ। কারণ তারপরেও যারা গভর্নর ছিলেন আমার সাথে, মমতার গভর্নর হাউসে ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডেতে বেশ কয়েকবার দেখা, মেশার সুযোগ হয়েছে। আমি যেই দেখেছি ওনাকে, আমি সরে গেছি, উনি কিন্তু আমার কাছে আসার চেষ্টা করেছেন। আমি একেবারে উল্টো দিকে গিয়ে একেবারে দৌড়ে আমি ওখান থেকে চলে গেছি। আমি জানি এই মহিলার সাথে কোনো কথা নয়, কেননা ইনি, শি ক্যানট বি ট্রাস্টেড, শি ইজ নট ওয়ার্থ টকিং টু অ্যাজ এ লিডার। ওনার আমার উপর আরেকটা রাগ হওয়ার কারণ, যে আমি যখন মমতার যেসব ভুলভ্রান্তি হচ্ছে সেগুলোকে যখন আমি একেবারে কোনো নিঃসংকোচে আমি যখন সেগুলোকে ক্রিটিসাইজ করতে আরম্ভ করলাম কাগজে, তখন বিমানবাবু, সিপিএম এর বিমানবাবু সেটা পড়ে আমাকে বাহবা দিয়েছিলেন। এবং এও বলেছিলেন যে আমাদের বিরুদ্ধে উনি যেমন কলম ধরেছেন, মমতার বিরুদ্ধে উনি কলম ধরছেন সাহসের সাথে, ওনাকে বাহবা জানে। এটাতে, এটা ওনার কানে, মমতার কানে যায়, এবং তাতে উনি দারুণ খেপে যান। মানে খেপে যান। মানে যে এত বড় কথা, আমাকে আমার ক্রিটিসিজম হচ্ছে এবং সেটা এন্ডোর্স করছে বিমান বোস। তো আমার উপর রাগ করার আরেকটা, এটা আরেকটা অ্যাডিশনাল কারণ ছিল। মানে হচ্ছে ঠিক এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নেই, তার ক্ষমতা চলে গেছে। ঠিক এই আগের অবস্থান থেকে আপনি কিছু বলতে চাইবেন ওনাকে, যে আসলে মানুষকে চিনতে হয় বা মানুষের সঙ্গে থাকতে হয়, জননেত্রী হলে সত্যিকারের নেত্রী হয়, কিছু বলতে চাইবেন? না না না, উনি উনি এসবের ঊর্ধ্বে, উনি কারোর কথা শোনেন না, উনি কারোর কথা বিশ্বাসও করেন না। ওনার ইনস্টিংক্ট যা বলে সেটাই
উনি বেসিক্যালি একটা স্বৈরতান্ত্রিক একটা মনোভাব তার অনেকে মধ্যে বলে মেগালোম্যানিয়া আছে, আছে, সেটাও আছে। আর এক তারপর তারপর ওনার পাশে ওকে যেভাবে একটা চক্র ঘিরে একেবারে ওকে ইয়েস ম্যানদের চক্র যেভাবে তাকে ঘিরে ধরে রেখেছে এবং তাকে বলেছে, ম্যাডাম আপনার মতো নেত্রী হয় না, আপনার অনুপ্রেরণায় সব কাজ হচ্ছে, সারা দেশ চলছে, এখন রাজ্য না শুধু সারা দেশও চলছে, আপনাকে আপনার দিকে সারা দেশ তাকিয়ে রয়েছে, আপনি প্রধানমন্ত্রী হলেন বলে। আহ, আর ওইসব যেসব স্লোগান দেয়, যতই নাড়ো কলকাঠি, নবান্নে হাওয়াই ছুটি, এইসব বলে টলে এইসব বলে টলে যে ধরনের ওনার স্থাবকতার একটা বৃত্ত তৈরি স্থাবকতার একটা বৃত্ত উনি তৈরি করে ফেলেছেন, যেটা কি ওনাকে রিয়ালিটিটা কি সেটা উনি শুনতে রাজি নন। তো আমার ওকে বলার কিছু নেই, সে কথা বলার আমার মনোবৃত্তি নেই। আমরা শুনলাম মানুষ ঘোষের প্রতিক্রিয়া। এভাবেই যারা মাটি থেকে ওঠেন, মাটি ভুলে গেলে এভাবেই বোধহয় শিকড়চ্যুত হয়ে সর্বশান্ত হতে হয়। গণতন্ত্র আসলে মানুষের কথা শোনবার তন্ত্র, মানুষের কাছে শেখার তন্ত্র। স্বৈরতন্ত্র ঠিক উল্টো দিকে অবস্থান গণতন্ত্রের। শাসকরা বারবার এটা ভুলে যায়, এটা ভুলে গিয়ে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটায়। তাই 11-র পরে 26 একই রকম ভাবে পতন হয় শাসকের। আসলে রবীন্দ্রনাথের সেই কথাটাই বোধহয় সবচেয়ে বেশি সত্য। ভাবছো তুমি হবে যা চাও, জগৎটাকে তুমি নাচাও, দেখবে হঠাৎ নয়ন মেলে, হয় না যেটা সেটাও হবে। শাসকরা, সব শাসকরা যদি এটা মনে রাখেন, তাদের পক্ষেই বোধহয় ভালো হয়। আজ এই পর্যন্তই।